হ্যালো বন্ধুরা, আজকে মার্কেট ক্লোজ ছিল মহরমের জন্য। সেই জন্য কোনো ট্রেডের ব্যাপারে তো কথা বলা হবে না, কিন্তু সেই জন্য আমি ভাবলাম আমারই কেনা একটা স্টক, যেটা এই 4-5 দিন আগে কিনেছিলাম, সেটা নিয়ে কথা বলবো। তো সেটা নিয়ে কথা বলার আগে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি আমার চ্যানেলে গিয়ে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারেন। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে এবং ভিডিওগুলো যথেষ্ট ইনফরমেটিভ, এবং এগুলো হচ্ছে রিয়েল ট্রেডিংয়ের ভিডিও। অর্থাৎ এখানে কোনো ক্লিক বেট দিয়ে জাস্ট ভিউজ আনা হয় না, প্রত্যেকটাতে প্রমাণ থাকে ট্রেডিংয়ের, এবং সব কিছুই প্রায় ওপেন, সব কিছুই দেখা যায়। যেমন লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম, এই রিস্কি স্টকে 2.4 লাখ ইনভেস্ট করলাম, স্টকটাতে ভালো ভিউজ আসেনি। ওকে, আপনি যদি কন্টেন্টে যান তাহলে এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। যেমন এই ভিডিওতে খুব ভালো ভিউজ এসেছে, আমার কাছে এটাই ভালো, ছোট চ্যানেল। তো এ ধরনের আরও অনেক অনেক ভিডিও আছে, যখন ইনভেস্ট করছি বা প্রফিট বুক করছি বা প্রফিট কীভাবে বাড়ছে, ঠিক আছে। তো এই ধরনের অনেক ভিডিও আমি বানিয়েছি অলরেডি, গিয়ে চ্যানেলে প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওতে যে স্টকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে হসপিটাল সেক্টরের স্টক, যেমন অ্যাপোলো হসপিটাল বা আদার্স আছে। এটা অ্যাপোলো হসপিটাল অফকোর্স নয়, বা ফর্টিস হসপিটাল আছে। তো এই হসপিটাল সেক্টরের মধ্যে আমার এই স্টকটাকে চুজ করার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, সেগুলোকে আমরা অ্যানালাইজ করব। আর স্টকটা দেখে নেব যে তার যে পিয়ার গ্রুপ যাকে বলে, মানে সিমিলার ক্যাটাগরিতে যেসব আদার স্টক আছে হসপিটাল স্টক, তাদের থেকে কোন কোন প্যারামিটারে এটা কিন্তু বেটার। ওকে, সেগুলো আমরা ডিসকাস করে নেব। তো আমি তার জন্যে যাব স্ক্রিনারে। ওকে, তো স্ক্রিনারে গিয়ে আমি এটাকে অলরেডি লাগিয়ে রেখেছি। তো মার্কেট ক্যাপ 3759 crore, হুইচ ইজ নট মোর। ওকে, ছোটো কোম্পানি এটা, তাহলে গ্রো করার চান্স অনেক বেশি থাকবে। স্টক পি 32.8, এটা কম নয়, কিন্তু বিশাল কিছু এক্সপেন্সিভ নয়। সেটা কিন্তু আমরা যখন পিয়ার কম্প্যারিজন করব তখন কিন্তু আমরা দেখে নেব, যখন কম্পেয়ার করব। তো ROC 23.6, হুইচ ইজ নট ব্যাড। ROE ইউ ডু নট নিড টু লুক এট দিস। ওকে, ফেস ভ্যালু নো ইউজ। ওকে, সো আমরা এখানে যদি পারফরমেন্স দেখি, এটা হচ্ছে 1 ইয়ারের পারফরমেন্স লাগানো আছে। এই দিকটা প্রাইস। ওকে, তো প্রাইস প্রায় এই 360 থেকে এখন 480 গিয়েছিল, কিন্তু 440 এসেছে। এটা কিছুটা ফল করেছে, কিন্তু এটা হচ্ছে বেটার অপরচুনিটি বলে আমি মনে করি। আমি যদি 5 ইয়ার্স যাই, ওকে, তো 5 ইয়ার্স এখানে পাওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে, আমি যদি ম্যাক্স যাই তাহলে বুঝতে পারবেন ম্যাক্স। তো এই জায়গাতে এসেছিলো স্টকটা অগাস্ট 23। ওকে, তো অগাস্ট 24 এখনও আসেনি, 1 বছর হয়নি। মোটামুটি ঠিকঠাক রিটার্ন দিয়েছে, একটু ভোলাটাইল, কিন্তু আমার মনে হয় স্টকটাতে একটা হিউজ অপরচুনিটি রয়েছে, যেটা আমি কোনোভাবে মিস করতে চাইনি বলেই আমি কিন্তু ইনভেস্ট করেছি, এবং আরও ইনভেস্ট করার সুযোগ নিতে থাকবো আর কি। কনসে দেখতে পারেন, আমি একটু প্রোজ আর কনস দেখে নেব। এখানে এটা খুব জরুরি দেখাটা, যে কনসগুলো অ্যাকচুয়ালি কতটা কনস। ফর এক্সাম্পল, দো দ্য কোম্পানি ইজ রিপোর্টিং রিপিটেড প্রফিট, ইজ নট পেইং আউট ডিভাইডেন্ড। এখন কোম্পানি ডিভাইডেন্ড বলতে কী এমন ডিভাইডেন্ড দেয় যেটা যেটা খুব কাজে আসে আমাদের, খুব সামান্য একটা টাকা ডিভাইডেন্ড স্বরূপ আমরা কোম্পানি থেকে পাই। এবার ডিভাইডেন্ড না দেওয়া খুব একটা কোনো খারাপ কিছু না। অনেক বড় বড় কোম্পানি তারা ডিভাইডেন্ড দেয় না। ওকে, বা গভর্নমেন্ট কোম্পানিগুলো ডিভাইডেন্ড অনেক বেশি দেয়, কিন্তু কিছু বছর কিছু দিন আগে পর্যন্ত দেখতে গেলেও গভর্নমেন্ট কোম্পানিগুলোর বা পিএসইউ স্টক যেগুলো, সেগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। ওকে, তো ডিভাইডেন্ড দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফর এক্সাম্পল, ডিভাইডেন্ড কখন দেয় কোম্পানি? হাতে কিছু ক্যাশ আছে, সেই ক্যাশটাকে তখন ওরা কোথাও কাজে লাগাতে চাইছে না, একটা এক্সট্রা ক্যাশ পড়ে আছে, তখন সেটা কি একটা একটা টিফিন খরচা বাবদ ওটা দেওয়া হয় শেয়ার হোল্ডারদের। এবার টিফিন খরচা আমি কেন বলছি, কারণ ডিভাইডেন্ডের অ্যামাউন্টটা অনেকটাই কম হয়। ডিভাইডেন্ড ইয়েল্ড যদি আমরা দেখতে চাই, তাহলে এই 2-3% ম্যাক্সিমাম পার ইয়ার, সেটা খুব একটা বিশাল কিছু অ্যামাউন্ট নয়। তো ডিভাইডেন্ড দিচ্ছে না, এটা খুব একটা খারাপ কিছু নয়। আর ডিভাইডেন্ড না দিয়ে যদি কোম্পানি ওই টাকাটাকে নিজের কোম্পানিকে গ্রো করার কাজে লাগায়, ফর এক্সাম্পল আরও হসপিটাল খোলা, আরও ব্রাঞ্চ খোলা, আরও নাম্বার অফ বেডস বাড়ানো, ওকে, বিল্ডিং বানানো, বেসিক্যালি বিজনেস এক্সপানশান। ওকে, তো সেটা করলে আমার মনে হয় সেটা বেটার ডিভাইডেন্ড দেওয়ার থেকে। ডেপ্টার ডেজ হ্যাভ ইনক্রিজড ফ্রম 96 to 124 ডেজ। এখানে এটা কোনো বড় সমস্যা নয়। তার কারণ হচ্ছে, ডেপ্টার ডেজ ইনক্রিজ মানে যে কাস্টমারের থেকে পয়সা ব্যাক করতে কতটা টাইম লাগছে। যেমন যেটা অনেক সময় যদি আমরা ছোটো মুদিখানার দোকানের কথা ভাবি, তাহলে কিন্তু সেটা বাকিতে বা ধারে যেটাকে বিক্রি করা হয় বেশিরভাগ সময়, আমরা জানি যারা পরিচিত বা এ ধরনের। তো সেই পয়সাটা আসতে কতটা সময় লাগছে, এটা বলছে যে অন অ্যান অ্যাভারেজ যদি 96.4 ডেজ লাগতো, এখন সেটা 124 ডেজ লাগছে। এখন
আমি যেটা মনে করি যে এখন যে ইন্স্যুরেন্সের ব্যাপার এই ধরনের বা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স এই ধরনের ক্ষেত্রে কী হয়, গভর্নমেন্ট থেকে টাকা ফাকা আসতে অনেক সময় সময় লাগে, ঠিক আছে। তো এটাকে আমি খুব বড় কোনো ইস্যু বলে অ্যাকচুয়ালি মানি না। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হ্যাভ ইনক্রিজ ফ্রম 82 টু 116 ডেজ, ঠিক আছে। তো ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ হ্যাভ ইনক্রিজ মানে আমার কাছে কোনো একটা টাকা আছে, সেটাকে আমি কাজে লাগিয়ে সেখান থেকে রেভিনিউ কতদিন পরে জেনারেট করতে পারছি। ফর এক্সাম্পল হসপিটালের ক্ষেত্রে আমি যদি বলি কোনো একটা দামি মেশিন কেনা হলো, এবার দামি মেশিন কিনে সেটা কিন্তু সেই তাতে হয়তো টেস্ট করতে সেই 2000 3000 4000 করে টাকা নেওয়া হচ্ছে, হয়তো মেশিনটার দাম 1 crore। তো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে না টাকাটা, কিন্তু টাকাটা ইভেনচুয়ালি আমরা জানি যে ফেরত আসবে। ওকে, আর হসপিটাল সেক্টর বা মানুষের হেলথ রিলেটেড প্রবলেমও বাড়ছে, আবার হেলথ রিলেটেড সচেতনতাও বাড়ছে, সুতরাং লোকে এখন আরও ভালো হসপিটাল যেতে চাইছে, আরও ভালো ট্রিটমেন্ট করাতে চাইছে। তো সেই ক্ষেত্রে এই কোম্পানি কিন্তু আগামী যদি আমি 4-5 বছর ধরি বা 10 বছর ধরি, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ স্কোপ আছে বলে আমি মনে করি, ঠিক আছে। তো সেই জন্যই আমার ইনভেস্ট করা। কিন্তু যদি আপনি প্রোগুলো দেখেন, প্রোগুলো হচ্ছে কোম্পানি হ্যাজ রিডিউসড ডেট, মানে যা লোন ধার কিছু সেগুলো কিন্তু কমিয়ে এনেছে। এইটা কিন্তু একটা হিউজ ব্যাপার আর কি, হিউজ পজিটিভ। কোম্পানি হ্যাজ ডেলিভার গুড প্রফিট গ্রোথ অফ 95.8% CAGR। ক্যান ইউ ইমাজিন, মানে 5 বছরে প্রত্যেক বছর প্রায় ডবল হচ্ছে এর প্রফিট। ওকে, প্রফিট গ্রোথ অ্যাকচুয়ালি। এবার কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড, রিটার্ন অন ইকুইটি ওকে ফাইন, 3 years 29%। I think everything is good about this company as of now. ওকে, তো বাকি আমি যদি পিয়ার কম্পারিজন দেখতে পাই, একটা দারুণ ইন্টারেস্টিং কিছু দেখতে পাবো। সেখানে হচ্ছে পিয়ার গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, আমি যা বললাম, ফর্টিস, নারায়ণা, ডক্টর লাল প্যাথল্যাব। তো এটা হচ্ছে, সরি, ডক্টর লাল প্যাথল্যাবে আমি যেতে চাই না। তো এই ধরনের যে হসপিটাল সেক্টর বা হেলথ কেয়ার সেক্টর আমি যদি ওভারঅল বলতে চাই, কারণ ডক্টর লাল প্যাথল্যাবের কোনো হসপিটাল নেই, তো আমি ইন জেনারেল হেলথ কেয়ার সেক্টর বলছি। তো সেখানে পি রেশিও যদি আমরা দেখতে পাই, অ্যাপোলো হসপিটাল পি রেশিও হচ্ছে 103, ভাবা যায় না। ম্যাক্স হেলথ কেয়ার 84, ফর্টিস 63, গ্লোবাল হেলথ আই ডো নট ফলো, নারায়ণা 32। ওকে, আই উইল কাম টু নারায়ণা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটাল যেটা নিয়ে আমরা কথা বলছি তার হচ্ছে 32.84, আর নারায়ণা হৃদয়ের হচ্ছে 32.21। তো পি রেশিও অ্যাকচুয়ালি প্রায় সমান, এই দুজনের বেশি, ডক্টর লাল প্যাথল্যাব, পলিমেডিক্যাল এগুলো বেশি। ওকে, তো তাহলে কি নারায়ণ হৃদয় কতটা ভালো, তাতে কি মানে এই যথার্থ হসপিটাল থেকে ভালো হবে, সেটা আমরা দেখে নেব। কিন্তু অ্যাটলিস্ট আমরা যদি দেখি যে পি রেশিওটা এই হসপিটালের বেশ খানিকটা কম। আর যদি আরওসি দেখি, তাহলে অ্যাপোলো হসপিটালের আরওসি মাত্র 15.55, ঠিক আছে। আর এটা অনেকটা মানে অলরেডি বড় কোম্পানি, 6453 crore হচ্ছে তার মার্কেট ক্যাপ, ঠিক আছে। সেখানে যথার্থ কেবলমাত্র 437। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে কম মার্কেট ক্যাপ, ওকে, সরি, দিস ইজ নট মার্কেট ক্যাপ, দিস ইজ মার্কেট ক্যাপ 3759। ওকে, আর এখানে হচ্ছে 92,007, দেয়ারফর আই গট কনফিউজড। ওকে, এটা হচ্ছে প্রাইস। ওকে, তো এটা প্রায় 1 লাখ crore কোম্পানি, এবং এটা হচ্ছে 3759 মাত্র, এবং এটা এখানকার এই যদি আমি ক্যাটাগরিতে দেখতে চাই সব থেকে কম। তো একটা হিউজ গ্রোথ পোটেন্সিয়াল আছে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি দেখেও নেবো এটা যে কোথায় কোথায় হসপিটালগুলো আছে। আর আরও সেই যদি আমরা দেখি, এখানে হচ্ছে 23, ঠিক আছে। বাকি এই প্রথম 4টে 20 লেস দেন 20 ইভেন, এইটা যদি দেখি 26 আরওসি, যেটা এর থেকে বেটার। কিন্তু আমরা একবার নারায়ণ হৃদয়ে গিয়ে দেখে নেব যে ব্যাপারটা কী নারায়ণ হৃদয়, ঠিক আছে। তো একটা পয়েন্ট যেটা আমরা মিস করলে চলবে না, সেটা হচ্ছে বুক ভ্যালু। ওকে, আমরা যদি এখানে বুক ভ্যালু দেখি, নারায়ণ হৃদয়ের সব কিছুই ঠিক আছে, কম্পারেবল উইথ যথার্থ, কিন্তু বুক ভ্যালু হচ্ছে 141। ওকে, আর কারেন্ট প্রাইস হচ্ছে 1244। মানে এখানে যদি আমি প্রাইস টু বুক ভ্যালু ক্যালকুলেট করি, মানে প্রাইস বাই বুক ভ্যালু, এটা প্রায় মোর দেন 8 থেকে 9 দাঁড়াবে, ঠিক আছে। সেখানে আমি যদি যথার্থ যাই, ওকে, সেখানে যদি আমি যথার্থ যাই, তাহলে আমি যদি বুক ভ্যালুটা ক্যালকুলেট করি, এটা হচ্ছে 102, প্রাইস টু বুক ভ্যালু যদি ক্যালকুলেট করি তো 413, মানে অ্যারাউন্ড 4 অনলি, নট মোর দেন, লাইক স্লাইটলি মোর দেন 4। ওকে, তো 8-9 সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নারায়ণ হৃদয় কিন্তু পেছনে পড়ে যাবে, এতটা বেশি প্রাইস টু বুক ভ্যালু, ঠিক আছে। তো এখানে আসা যাক, আমরা পিয়ার কম্পারিজন দেখলাম যে পি যদিও দুটোরই কম, এই নারায়ণ হৃদয় কিন্তু প্রাইস টু বুক ভ্যালু অনেক বেশি, যদিও আরও সি কম্পারেবল 26%, 26.1 অ্যান্ড 23.59।
এটা কম্পারেবল, কিন্তু বুক ভ্যালুটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এইটা আমার মনে হচ্ছে আপাতত এই যে পিয়ার কম্পারিজন এখানে বেস্ট স্টক বলে মনে হচ্ছে যথার্থ। ওকে, তো এবার আমি দেখিয়ে দেবো যে আমি কতদিন আগে ইনভেস্ট করেছি এবং কত টাকা ইনভেস্ট করেছি। খুবই সামান্য টাকা ইনভেস্ট করেছি, কিন্তু সেটা বোধহয় প্রফিটে চলছে কিছু একটা। তো 5 দিন মতো আগে আমি 427.80 এটাতে কিনেছি, এখন প্রাইস হয়ে গেছে প্রায় 437, এটা ওই 2.5-3% হয়তো হবে। আর চার্টে গিয়ে একটু চার্ট অ্যানালাইসিসও করে নেব। তো এখানে এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে 120 কোয়ান্টিটি 427 করে, মানে প্রায় 50,000 মতো ইনভেস্ট করেছি। তো কিন্তু আমি এখানে আরও অনেকবার মানে অনেক অনেক সুযোগ খোঁজার চেষ্টা করব, যখনই সুযোগ আসবে তখন আমি ওটাকে অ্যাড করব। তো এখন যদি আমি এখানে যাই এবং চার্টটা লাগাই, তাহলে দেখতে পাচ্ছি যে চার্ট এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা দারুণ সাপোর্ট আছে এই জায়গাটায়, ঠিক আছে। তো এটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। আর এই জায়গাতে আমি যদি 3 মান্থস যাই, এই যে, তো এইটা একটা পিভট। তো এখানে একটা দারুণ সাপোর্ট নিয়েছে বলে আমি মনে করি, যেটা পিভটের নিচে ছিল, নিচে আসছিল, সেটা কিন্তু এবার পিভটের ওপরে গিয়ে স্টেবল হয়েছে। এবং আমি মনে করি এখানে স্টক মানে যখন ইচ্ছে উপরে যেতে হবে, যখন ইচ্ছে নিচ্ছে, সেটা কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমার একটা এক্সপেকটেশন যে যাই হোক এখানে একটা ভালো রকমের প্রফিট দেবো এখান থেকে, একটা হিউজ আমার মনে হয় সেটা যদি 2-3 মাস সময় লাগেও বা 2-3 থেকে 4 মাস সময় লাগেও একটা হিউজ রিটার্ন দেবে বলে আমি এই জায়গাটাতে আশা করছি। কারণ এখানে স্টকটা খুব বেশি দৌড়য়নি, জাস্ট লাস্ট 1 বছরে খুব বেশি দৌড়য়নি। আর স্টকটা অ্যাকচুয়ালি এখন আমি কম দামে পাচ্ছি, যেটা অনেকটা ওপরেই ছিল, আমি এখন অনেকটাই কম দামে পাচ্ছি। কিন্তু আমি মনে করি এর পোটেনশিয়াল যেটা, সেটা অনেক অনেক বেশি। এবং আপাতত তো মিনিমাম 500 টার্গেট রাখা উচিত, ঠিক আছে, তারপরে বাকি দেখা যাবে। এবং এই 500 টার্গেট আসতে হয়তো খুব বেশি সময় না নিলেও নিতে পারে। ওকে, তো এটাই আমি কিনেছি যে সেটা দেখালাম যথার্থের, যে কতটা বেটার পি এবং বেটার আরওসি উইথ বেটার বুক ভ্যালু। ওকে, এবং এই ধরনের প্রোজ, যেটা এই স্টকটাকে একটা অ্যাট্রাকটিভ স্টক বানাচ্ছে। তো বারবার বলছি আমি এখানে যেটা ইনভেস্ট করেছি তার থেকেও আমি আরও অনেক বেশি ইনভেস্ট করতে চাই। এবং তার জন্য আমি ওয়েট করব, যদি স্টকটা ফল করে তাহলে কিনবো, যদি না ফল করে দেখি তাহলেও কিনতে পারি, ঠিক আছে, এই দামেই, যেটা অনেকটা ওপরেই চলে এসছে। তো বাস এই ভিডিওতে এইটুকুই। আমার চ্যানেলের বাকি ভিডিওতে দেখতে পারেন, চোখ রাখতে পারেন। আশা করি ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে এবং ইনফরমেটিভ লাগবে। এবং অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ট্রু ভিডিও, রিয়েল ভিডিও, কোনো ক্লিক বেট নয়। ওকে, তো সেই কারণে অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবও খুব একটা বন্ধুরা করছে না। আমি চাইবো যে বন্ধুরা সাবস্ক্রাইব করুক। আসলে ভিডিও বানাতে অনেক এফোর্টও দিতে হয়, এবং ট্রু ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু কম আছে। ওকে, লোকে গুগল সিটে স্টকের নাম আর প্রাইস লিখে দেখিয়ে দেয় যে আমার এই পোর্টফোলিও হেন তেন এইসব। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো থাকে ভিডিও লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিওর সঠিক সময় আপডেট পেতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।